गुड मर्निंग। आज के আমরা ক্লাস 7 এর প্রথম অধ্যায়ে যেমন প্রথম অধ্যায়ের ভাগ কি আছে ভৌত পরিবেশ। তো এর চারটা ভাগ আছে, ভৌত পরিবেশের চারটা ভাগ আছে, ঠিক আছে। তো চারটা ভাগের মধ্যে আমরা আজকে শুধু পড়ব তাপ। তাপ সম্পূর্ণটা আমরা পড়ব, ঠিক আছে। তো তাপ কি জিনিস? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। যেমন কিভাবে, যদি আমরা ওই জিনিসটাকে তাপকে যদি আমরা গ্রহণ করি তো কি হয়, বস্তু উত্তপ্ত হয়, আর যদি বর্জন করি তো কী হবে, বস্তু শীতল হবে। যেমন কিভাবে, আমরা যদি যেমন ফ্রিজে কোনো কিছু আমরা দিলে কি হয়, তাপ কী করছি, আমরা নিয়ে নিচ্ছি মানে বর্জন করছি। যখনই বর্জন করে সেটা কী হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার যদি আমরা গ্যাসে বা কোনো কিছুতে উনুনে আমরা যদি ওটাকে গরম করি তো কী তাপ দেওয়া হচ্ছে, ঠিক না, গ্রহণ হচ্ছে, ওর বস্তুটা কী হচ্ছে, তাপ গ্রহণ করছে। তাপ গ্রহণ করলে বস্তুটা কী হবে, উত্তপ্ত হবে, ঠিক আছে। তো আমরা দেখব তাপ কি হলো, এক প্রকার তাপ হলো এক প্রকার কি শক্তি, ঠিক আছে। গ্রহণ করলে কি হয়, তাপ যদি আমরা গ্রহণ করি তো বস্তু কি হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। আর যদি বর্জন করি তো বস্তু কি হয়ে যায়, শীতল হয়ে যায়, ঠিক আছে। তাপের একক কি, যদি আমরা তাপের একক জানতে চাই তো তাপের একক হচ্ছে কি, যদি আমরা এসআই একক সিজিএস বা এসআই দেখি, এসআই একক দেখি তাপে, তো আমরা দেখব কি জুল, কি দেখব, জুল। আর সিজিএসে ক্যালোরি, ঠিক আছে। তাপের যদি সিজিএস একক দেখি কী দেখবো আমরা, ক্যালোরি। আর এসআই একক দেখলে কী দেখব, জুল, ঠিক। দেখ এবার আমরা দেখব কি, এসআই তো একক তো দেখলাম, এবার আমরা দেখব মাপা হয় কীভাবে, তাপ মাপার যন্ত্রের নাম কি। তো তাপ মাপার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। কি হচ্ছে, ক্যালোরিমিটার, ঠিক আছে। তাপ মাপার যন্ত্রের নাম কি হয়ে গেল, কিলোমিটার। তো তাপ আর উষ্ণতা, আমরা উষ্ণতাও শুনেছি, উষ্ণতা কি জিনিস সেটা ব্যাপারে জানবো আমরা। তাপ আর উষ্ণতা প্রায় একই রকম, কিন্তু একই রকম বললে চলবে না, পুরো ডিফারেন্টও আছে। আবার ওতে একটা ডিফারেন্ট জিনিসটা আছে কি, আমি বুঝিয়ে দিচ্ছি। উষ্ণতা আর তাপের মধ্যে একটু কনফিউশন, তাপমাত্রা আর উষ্ণতার মধ্যে কনফিউশন হয়, সবারই হয়। তো সেই ব্যাপারটা আমি এখন ক্লিয়ার করে দিই। তাপ কি হলো, তাপ হলো যদি আমরা গ্রহণ করি কি হবে, উত্তপ্ত হবে, আর যদি বর্জন করে দিই তো শীতল হয়ে যাবে, একটাই দেখলাম আমরা তাপ। কিন্তু উষ্ণতার ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, উষ্ণতার ব্যাপারটা যদি আমরা বুঝি কি উষ্ণতা, তো উষ্ণতার ব্যাপারটা আছে, উষ্ণতা হচ্ছে তাপীয় ফল, মানে কি কোনো বস্তুকে তাপ দিবে না নিবে, গ্রহণ করবে না বর্জন করবে, সেটাই বুঝাবে কে, উষ্ণতা। উষ্ণতা হলো কি তাপীয় ফল, মানে তাপের ফলাফলই হচ্ছে কি উষ্ণতা। তাপের ফলাফলই হচ্ছে উষ্ণতা। কি যেমন আমি যদি লিখতে পারি, তাপের ফলাফল কি হচ্ছে, তাপীয় ফল কি হচ্ছে, তাপীয় ফল হলো উষ্ণতা, ঠিক আছে। কিভাবে বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেই ব্যাপারটা বুঝাবে এখানে। কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেই জিনিসটা বুঝালে সেটা হচ্ছে কি আমাদের উষ্ণতা। কোনো বস্তু তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, সেটাই বুঝালে সেটাই হচ্ছে কি আমাদের, সেটাই কি হচ্ছে তাপ। এবার সেটাই হচ্ছে উষ্ণতা। তো উষ্ণতা মাপার একক কি কি, আর মাপক যন্ত্রের নাম কি, উষ্ণতা মাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার। কি মিটার, থার্মোমিটার আমরা শুনেছি, কিন্তু উষ্ণতা মাপা হয় থার্মোমিটার। কি মাপা হয়, উষ্ণতা। যেমন আমাদের জ্বর হয়ে গেলে, ফিভার হয়ে যাচ্ছে খুব, তো আমরা কি দিয়ে, কোন যন্ত্রের সাহায্যে মাপি, থার্মোমিটার সাহায্যে মাপি, ঠিক আছে। থার্মোমিটার কোন স্কেল থাকে সেটা নিয়ে আমি যাবো একটু পরেই। তো থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, উষ্ণতা মাপা হয়। এবার এর একক কি হয়ে যাবে, যদি আমরা একক দেখি, উষ্ণতার একক কি হয়ে যাচ্ছে আমাদের, যদি সিজিএস দেখি তো আমাদের সেটা হয়ে যাবে কি সেলসিয়াস। আর এসআই হয়ে যাবে কি কেলভিন, ঠিক আছে। সিজিএস কি হয়ে যাবে সেলসিয়াস, আর এসআই হয়ে যাবে কি কেলভিন, ঠিক আছে। তো এটুকু তোমরা টুকে নাও।
এবার একটু পোজ করে ভিডিওটা পোজ করে একটু কেন আমি এরপরে পার্টটা যাচ্ছি। আমি তাপ বুঝলাম, আমরা উষ্ণতা বুঝলাম। তো উষ্ণতা একটু ধারণাটা দিয়ে দিই। উষ্ণতা কী জিনিস? যদি কোনো বস্তুর উষ্ণতা 70 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এখানে একটা বস্তু আছে যার উষ্ণতা আছে 40 ডিগ্রি, ঠিক আছে? তো অবভিয়াসলি মনে কি হচ্ছে, কি মনে হচ্ছে? কম উষ্ণতা যেটা আছে, কম উষ্ণতা বস্তু সবসময় কী করবে? বেশি উষ্ণতার বস্তুর দিকে কি করবে? ওকে আকর্ষণ করবে, টানবে, মানে ওর কাছ থেকে কি উষ্ণতা নেওয়ার চেষ্টা করবে, সবসময় কি সেম থাকার চেষ্টা করবে, ঠিক আছে? একই মানে থাকার চেষ্টা করবে। যখনই আমরা দেখছি ঠান্ডার দিনে কোনো লোহার পাইপে বা কোনো কিছুতে হাত দিই, তো কি আমাদের তো বডি টেম্পারেচার কি থাকে? বেশি থাকে, ঠিক না? মানে প্রায় 70 ডিগ্রি, সরি হয়ে গেল 70 ডিগ্রি না, 37 ডিগ্রি থাকে, ঠিক আছে? 37 বডি টেম্পারেচার। তো 37 বডি টেম্পারেচার আমরা যদি পাইপকে দিই, পাইপ যখন তখন কি থাকে? তখন হয়তো 8 ডিগ্রি আছে বা 9 ডিগ্রি আছে, তখনই কী করবে? আমাদের বডি থেকে কি তাপটা নেওয়ার চেষ্টা করবে পাইপটা, লোহার পাইপটা। অমনি এখানে কি হচ্ছে? 40 থেকে কী করবে? 30-এ সবসময় কি সেম থাকার চেষ্টা করবে, মানে 35 যতক্ষণ না হয় ততক্ষণ কি করতে থাকবে? ওই এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ আসতে থাকবে। ক্লিয়ার? তো এবার আমরা দেখে নেব স্কেল কটা থাকছে। আমি স্কেল বুঝিয়ে দিই, তারপর এগুলো তোমরা ভালো করে বুঝে নিবে, ঠিক? তো কঠিন গ্যাসীয় পদার্থ তাকে মাপার জন্য বিভিন্ন ধরনের স্কেল লাগে। তো পৃথিবীতে আমি যতদূর জানি 5টা স্কেল আছে, ঠিক আছে? তা 5টা স্কেল আমাদের সবটা পড়তে হবে না। 5টা স্কেল কী কী সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1 স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল, বাংলাতে লিখে দিচ্ছি সেলসিয়াস স্কেল। নাম্বার 2 ফারেনহাইট। নাম্বার 3 কেলভিন। নাম্বার 4 কি থাকে? র্যাঙ্কিন স্কেল। নাম্বার 5 রোম্যান স্কেল, ঠিক আছে? রোম্যান স্কেল, ঠিক? তো এই 5 ধরনের স্কেল থাকে। তার মধ্যে আমরা শুধু এই চ্যাপ্টারে আমরা দেখব শুধু কি আমরা সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল, ঠিক আছে? তো সেলসিয়াস স্কেলে চিহ্ন কি? সি, আর ফারেনহাইট স্কেলে কি হচ্ছে? এফ। সেলসিয়াস স্কেল সি, ফারেনহাইট স্কেল এফ। তো দেখে নিই, তো গলনাঙ্ক কততে হয়ে যায়, মানে কোনো সেলসিয়াস স্কেলে আমি যদি এখানে সেলসিয়াস লিখি, সেলসিয়াস, ঠিক আছে? আর ফারেনহাইট, ঠিক আছে? সেলসিয়াস স্কেলে গলনাঙ্ক কত, মানে আমরা যদি দেখি বয়েলিং পয়েন্ট, মানে গলনাঙ্ক, ঠিক আছে? তো গলনাঙ্ক কততে হয়ে যায়? কোনো সেলসিয়াস স্কেলে কোনো বস্তু গলবে কততে? 100 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে? আর কি হয়ে যাবে বলতো? মানে ফারেনহাইট স্কেলে বয়েলিং পয়েন্ট কত থাকবে? ফারেনহাইট স্কেলে বয়েলিং পয়েন্ট থাকে কত? 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক? এবার বডি টেম্পারেচারটা আমরা জানি নেব, বডি টেম্পারেচার কত থাকে, এটা একটা জানা দরকার আছে আমাদের, না জানলে হয় না। তো বডি টেম্পারেচার হচ্ছে মানে শরীরের উষ্ণতা, ঠিক আছে? বডি টেম্পারেচার। তো বডি টেম্পারেচার সেলসিয়াস স্কেলে যদি দেখি আমরা কত হয়? 37 ডিগ্রি পয়েন্ট সামথিং কিছু থাকে, সেটা আমরা জানবো না, আমরা শুধু এটাই জানবো, কত? 37 ডিগ্রি। আর ফারেনহাইট স্কেলে কত থাকে বডি টেম্পারেচার? 96.6 ডিগ্রি ফারেনহাইট। আর যদি আমরা ফ্রিজিং পয়েন্ট দেখি, মানে বরফ, কোনো কিছু কঠিন, মানে তরল অবস্থায় ছিল কঠিন হয়ে গেছে, বরফ অবস্থা, মানে ফ্রিজিং পয়েন্ট, জমে যাওয়া অবস্থায়, ঠিক আছে? এবার ফ্রিজিং পয়েন্টটা দেখে নিব আমরা, ঠিক আছে? কোনো কিছু জমে যাওয়া অবস্থায় কি থাকে, কেমন থাকে? তো ফ্রিজিং পয়েন্টের উষ্ণতা কত, ঠিক? ফ্রিজিং পয়েন্ট বরফ হওয়া যাওয়া অবস্থা, মানে জমে যাওয়া অবস্থার কত ডিগ্রি থাকে? সেলসিয়াস স্কেলে আমরা দেখব কত আছে। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রিতে আমরা কি হয়? কোনো কিছু জমে যায় বা বরফে পরিণত হয়ে যায়। আর ফারেনহাইট স্কেলে কত? 32 ডিগ্রি, ঠিক আছে? 32 মানে 32 ডিগ্রি ফারেনহাইটে কী হয়? কোনো কিছু জমে যায়। তো আমাদের বয়েলিং পয়েন্টে দেখলাম, বডি টেম্পারেচার দেখলাম, আর ফ্রিজিং পয়েন্টে দেখলাম। কিন্তু আমরা সম্পর্ক শুধু এই দুটাকে নিয়ে করব, আর আমরা এটা নিয়ে ভাববো আর এটা নিয়ে ভাববো। এটা বডি টেম্পারেচার শুধু তোমাদের মুখস্থ করতে দিলাম, কারণ পরীক্ষা হয়তো আসতে পারে, ঠিক আছে? 1 মার্কের জন্য।
তো আমরা দেখে নিব এবার এদের মধ্যে সম্পর্ক কি, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি। তো সম্পর্ক যদি ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, একটাই মেন সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, ঠিক আছে। C/5 F মাইনাস 32/9, ওকে। তো মানে যদি আমাদের এখানে সি এর মান দেওয়া থাকে তো আমরা এফ এর মান পেয়ে যাব, এফ এর মান দেওয়া থাকলে সি এর মান পেয়ে যাব। তো একটা জিনিস কি আছে, এফ মানে সি ইকুয়াল টু এফ কখনোই, এটা একটা জিনিস আছে, সি ইকুয়াল টু এফ কখনোই -40 ডিগ্রিতে -40 ডিগ্রি কোনো কিছু না, এখানে সেলসিয়াসও না ফারেনহাইট না, মানে -40 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, -40 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। -40 ডিগ্রিতেই কি হয়ে যায়, সেলসিয়াস সমান ফারেনহাইট হয়ে যায়, ঠিক আছে। তো এটুকু হচ্ছে, এর মধ্যে কি কি কোয়েশ্চেন আছে, ছোট ছোট কোয়েশ্চেন আছে আমাদের জানতে চাই, আমি এটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু পরেই, ঠিক। এটা তোমরা টুকে নাও একটু, দেখো এবার আমি প্রমাণ করে দেখাচ্ছি। আমি একটু কি আগে কি বললাম, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান হয় কত ডিগ্রিতে, -40 ডিগ্রিতে উষ্ণতায়, ঠিক আছে। তো আমি যদি এই 40 ডিগ্রি একবার সেলসিয়াসের মান বসে, আমার সূত্র কি ছিল, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, এখানে আমি -40 বসালাম বাই 5 F মাইনাস 32/9। তো সি এর মান এখানে কি হচ্ছে, সি এর মান হচ্ছে -40, ওকে। দেখো এবার এখানে 5 একে 5, 5 8 40, -8 ইকুয়াল টু F মাইনাস 32/9, কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা গুণ করলে কত হবে, এটা হচ্ছে তো 9 8 72, 9 72 -72, F যদি রেখে দিই তো -72, এটা মাইনাস ছিল ওদিকে গেলে কী হয়ে যাবে, +2, এবার যোগ বিয়োগ করো, দেখো 40 আসছে, -40 আসলো। মানে যদি আমরা এফ এর মান, সি এর মান -40 বসাই তো এফ এর মানও -40 আসবে। এবার বিশ্বাস না হয় তো আমরা এবার এফ এর মানটা বসে -40 বসিয়ে দেখছি, ঠিক আছে। এফ এর মান -40 বসিয়ে প্রমাণ করে দেখছি। তো সূত্রটা এটাই ছিল আমাদের। তো এফ এর মান বসাবে C/5 থেকে গেল, এফ এর মান কত -40 বসালাম, ঠিক আছে। এটা হলো 32/9। এবার এফ এর মান বসিয়েছি, তো C/5 ইকুয়াল টু 32, আর এটা কত গেল আমাদের 72/9, 9 কে 9, 9 72, তো C/5 ইকুয়াল টু -8, সি ইকুয়াল টু, এবার 5কে যদি 8 দিয়ে গুণ করি তো কত হয়, 5 8 40, -40। দেখো তো আমরা যদি এফ এর মানও -40 বসাই তো আমাদের এটাই আসে, আর সি এর মানও -40 বসাই সেটাই আসে। তো আমাদের এটা প্রমাণ ঠিক আছে, অন্য কোনো তাপমাত্রায় হবে না, শুধুমাত্র -40 তাপমাত্রাটা এটাই সমান হয়, অন্য কোনো তাপমাত্রা এটা সমান হবে না। তো তোমরা প্রমাণ করে দেখার চেষ্টা করো অন্যান্য তাপমাত্রা নিয়ে, আর আমাকে মেসেজ কমেন্টে জানাও হচ্ছে কিনা, ঠিক আছে। এবার আমরা লীল তাপ বুঝবো, ঠিক আছে। লীল তাপ কি জিনিস, তো লীল তাপ ছোটবেলায় তোমরা অনেক শুনেছো বুঝেছো কিন্তু মাথায় ঢুকে নেই। এবার আজকে দেখে নাও আজকে কীভাবে মাথায় ঢুকে যাচ্ছে লীল তাপটা কি জিনিস, ঠিক আছে। লীল তাপ কি বলছে আমি সংজ্ঞাটা আগে বলে দিই, তারপরে আমি উদাহরণে যাচ্ছি, মানে ব্যাখ্যাতে যাচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে, নীল তাপ বলছে কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলে তার কি হবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, শুধু কি হবে, অবস্থার পরিবর্তন হবে, ঠিক। উষ্ণতার কোনো পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হয়, মানে কি বলতে চাইছে, যদি 5 ডিগ্রি থাকে তো 5 ডিগ্রিই থাকবে, 5 ডিগ্রি সেলসিয়াস থাকলে 5 ডিগ্রি সেলসিয়াস থাকবে। স্যার কীভাবে হলো, কিন্তু ওর কী হবে, অবস্থার পরিবর্তন হয়। কীভাবে, যে বরফ কত ডিগ্রিতে বরফ হয়, কত ডিগ্রি উষ্ণতায় বরফ হয়ে যায়, আমরা কি জানি 0 ডিগ্রি উষ্ণতায় বরফ হয়ে যায়, ঠিক না, বরফ হতে শুরু করে দেয়। এবার যত মাইনাস যাবে তত বরফটা মানে বেশি কঠিন হবে, যত যাবে মাইনাসে। 0 ডিগ্রিতে কী হয়ে যায়, বরফ হয়ে যায়। আবার নীল তাপও কী বলছে, এই যে 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রিতেই আছে, কিন্তু ওর কী হয়েছে, অবস্থা পরিবর্তন। যেমন আমরা যদি কোনো কিছুতে ফ্রিজে ধরলাম, ফ্রিজে আমরা কি করলাম, একটা কাপ বা গ্লাসে কি করলাম, জল দিলাম কিছুটা পরিমাণ, এটুকু পরিমাণ জল দিলাম, ঠিক আছে। জলটা যখন দিলাম তো কিছুক্ষণ পরে বরফ হতে শুরু করলো,
ঠিক আছে, যখনই আমরা দেখছি ওখানে আঙ্গুল দিচ্ছি তো এই জায়গাটা যে আঙ্গুল দিচ্ছি তো দেখছি এই পোর্শনটা বরফ হয়ে গেছে, মানে কি উপরের পোর্শনটা মানে উপরের জায়গাটা বরফ হয়ে গেছে, কিন্তু নিচের জায়গাটা কিছু কিছু তরল হয়েছে। কিন্তু এর উষ্ণতা যদি আমরা মাপি তো উষ্ণতা কী হয়ে গেছে আমাদের 0 ডিগ্রি এসে গেছে, উষ্ণতাটা 0 ডিগ্রি এসে গেছে। ঠিক আছে, কিন্তু পুরোপুরি জিনিসটা বরফ হয়নি, শুধু উষ্ণতা 0 ডিগ্রি এসে গেছে। কিন্তু এখানে দেখছি আবার কি হয়েছে, এটাতে পুরোটাই বরফ হয়ে গেছে, পুরো পোর্শনটাই, মানে কিছুক্ষণ পরে দেখছি পুরো পোর্শনটাই বরফ হয়ে গেছে। কিছু সময় লাগলো 0 হতে, মানে বরফ হতে পুরোটা, কিন্তু এর উষ্ণতা মাপছি তো আমরা কি দেখতে পাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস। স্যার কী হলো, দেখ আমি কি বললাম, নীল তাপ কি জিনিস, তাপের পরিবর্তন হবে না, উষ্ণতার পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার কোনো কিছু পদার্থের কী হবে, অবস্থার পরিবর্তন হতে, এটা অবস্থার পরিবর্তন হলো। একই নিয়মে যদি আমরা দেখি তো কি হয়, একটা বা গরমকালে যখন আমরা ধরলাম স্নান করে আসছি তো কি হচ্ছে, তা আমাদের শরীর ভেজা ভেজা থাকে, তো মুছে দেওয়ার কিছুক্ষণ পরেও কী হয়, আমাদের ঠান্ডা অনুভব হয়। কেন, শরীরে পুরোটা জল আমরা মুছে নিলাম, মুছে দেওয়ার পরে ঠান্ডা অনুভব কেন, কারণ কি পরিবেশের যেটা আমাদের শরীরে যেটা শীতল অবস্থা ঠান্ডা করে রেখেছিল, এবার পরিবেশের গরম হাওয়া এসে পরিবেশে তো যেটা বাতাস থাকে সেটাতে কি সামান্য পরিমাণ জল থাকে, ওই জলগুলোর ধাক্কা লেগে লেগে ওই পরিমাণটা আমার কী করে, আমাদের শরীরটা কী করে উষ্ণ ওই ঠান্ডা করে দেয় বলে আমাদের কী মনে হয়, ঠান্ডা মনে হয়। কিন্তু ওই দেখো অবস্থার পরিবর্তন হয়েছে, মানে কী হচ্ছে, আবার শরীরটা ঠান্ডা মনে হচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো কিছু পরিবর্তন হয়নি। ঠিক আছে, আর এটা যদি আমি আরও বুঝাই যে মেঝে আমরা যদি পরিষ্কার করি তো কিছুক্ষণ পরে কি হয়, মেঝে থেকে ঠান্ডা ঠান্ডা পরিষ্কার করে দিলাম জল নিয়ে, তো ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে মনে হচ্ছে, ওটা কী জন্য হচ্ছে, ওটাও নীল তাপের জন্যই হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো যে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন একটা কলসির হাঁড়ি মাটির, সেটাতে কি হচ্ছে, বাইরে মনে হচ্ছে জল ঠান্ডা, ভিতরে জল ঠান্ডায় থাকছে, কেন ছোটো ছোটো ক্ষুদ্রগত ছেনা থাকে, ফুটো থাকে, ওই ক্ষুদ্রগত ফুটো থেকে সামান্য পরিমাণে খুব অল্প অল্প 0.000 পয়েন্ট হিসাবে কী হয়, জল বেরোতে থাকে। ঠিক আছে, তো ওই জল বেরোতে থাকে বলে ওই বাইরের পোর্শনটা কী করছে, ঠান্ডায় রাখে, আর ভিতর পোর্শনটা কি ঠান্ডা রাখে, ওই কারণে কী হয়, জলের কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু ওর অবস্থার পরিবর্তনটা হয়ে যায়, কারণ বাইরে হালকা হালকা বেরোতে থাকে। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে নীল তাপ। নীল তাপ কি বলেছে, কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। ঠিক, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের নীল তাপ। তো সংজ্ঞাটা তোমরা নিজে থেকে লিখে নাও। ঠিক আছে, এরপরে আমরা অন্য কিছুতে যাচ্ছি। দেখবো এবার পদার্থের আমরা কটা অবস্থা জানি, 3টা অবস্থা, এই নিয়ে আমরা দেখবো, এবার একটু ভাববো দেখো কী কী অবস্থা জানি। এটা কঠিন, তারপরে তরল, গ্যাসীয়। ঠিক আছে, কঠিন, তরল, গ্যাসীয়। কি যদি আমরা কঠিন বস্তুতে তাপ কি করি, গ্রহণ করি, তাপ নিব, তাপ নিলে কী হবে, বস্তুটা কী হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে, তরলে। আবার যদি একে তাপ দিই, একে আবার তাপ দেওয়া হলো, ঠিক আছে, আবার এ তাপ নিল, তো এই বস্তুটা কিসে পরিণত হয়ে গেলো, আস্তে আস্তে গ্যাসীয় অবস্থায় পরিণত হলো। আমি তাপ কী করলাম, আবার কি গ্রহণ করলাম, তাপ কী করলাম, গ্রহণ করলাম, তো কিসে পরিণত হয়ে গেলো, গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, তাপ নিলাম মানে আগুন দিয়ে হবে বা যে কিছু হয়, বা রোদ্রে রেখে দিলাম, তাপ গ্রহণ করলে কী হয়, আস্তে আস্তে গ্যাসীয় অবস্থা, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস। আমি যদি বরফের উদাহরণ দিই সবচেয়ে ভালো হবে, বরফের উদাহরণ যেটা আছে সেটা সবচেয়ে বেস্ট উদাহরণ। ঠিক আছে, তো এবার আমরা যদি এখান থেকে ধরুন এখানে এতে তাপ কী করলাম, এখানে তাপ গ্রহণ করলাম, এখানে যদি আমি তাপ বর্জন করি, ধরুন গ্যাসীয় অবস্থায় তাপ বর্জন করলাম, ঠিক আছে, বর্জন করলাম, যখনই আমরা বর্জন করবো সেটা কিসে এসে যাবে, তরল পদার্থে। ঠিক আছে, এবার আবার যদি তরল পদার্থে তাপ বর্জন করি তো সেটা কী হয়ে যাবে, কঠিন পদার্থে। মানে কি গ্যাস অবস্থা থেকে আস্তে আস্তে তরলে, তরল থেকে কী হচ্ছে, কঠিনে যদি বর্জন করি। যেমন সিম্পল একটা উদাহরণ কি আছে, বরফ যদি আমরা দেখি, একটা বোতল ফ্রিজে রাখার পরে, আমরা এটা উদাহরণ দিচ্ছি উপরটা গ্রহণ করার জন্য সময়, তাপ যখন গ্রহণ হচ্ছে, তো রুম টেম্পারেচার আমরা কত জানি, রুম টেম্পারেচার কত, 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে, রুম টেম্পারেচার। যখনই আমরা ফ্রিজ থেকে একটা বোতল জল ভরলাম ফ্রিজে, ফ্রিজ থেকে জলটা বের করলাম, বরফ হয়ে গেছে জলটা, পুরো ফ্রিজে মানে জলটা কী হয়েছে, বরফ, বা বরফ হয়নি তো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তো বের করার পরে
তো আমাদের রুমে তো বাতাস আছে, জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প কি হচ্ছে, যখনই আমরা বোতলটা ধরে থাকি, তো বোতল, এই যে বোতলটা, ঠিক আছে, বোতলে জল থাকে ভিতরে, ঠান্ডা অবস্থা আছে কিন্তু, আর তাপ তো গ্রহণ করে নিয়েছে, এই সরি তাপ তো বর্জন করে দিয়েছে, তাপ বর্জন করে আমরা বের করে নিয়েছি, আবার গ্রহণ করবে যে রুম টেম্পারেচারের উপরে পড়ে, তো বোতলে তো কোনো ছিদ্র থাকে না, তো আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাই, ছোট মানে কি হচ্ছে, মনে হচ্ছে জলটা চুয়ে চুয়ে পড়ছে। আসল কথা জল চুয়ে চুয়ে পড়ছে না, কারণ এখানকার উষ্ণতা কম ছিল, আর রুম টেম্পারেচার মানে বাড়ির উষ্ণতা যেখানে বাইরে নিয়ে আসলে সেখানে উষ্ণতা কী ছিল, বেশি ছিল, বলে জলীয় বাষ্পটা এখানে ধাক্কা লেগে লেগে কী হচ্ছিলো, ছোট ছোট জলবিন্দুকণাগুলো আটকে যাচ্ছিলো। মানে কি এখানে কি বলতে চাইছি আমরা, গ্যাসগুলা গিয়ে লাগলো তো কিসে আসলো, তরলে আসলো, গ্যাস গিয়ে লাগলো মানে জলীয় বাষ্প মানে কি গ্যাস, গ্যাস লাগলো বোতলে, তো বলে কি হচ্ছিল, তরল হয়ে গেল। ঠিক আছে, আবার যদি একটু পরে আবার দেখি কি, তো ওই জায়গাটা কি হয়ে যাচ্ছে, বরফ, আর ওই জায়গাটা কি বেশি তরল তরল হয়ে যাচ্ছে। এবার যদি ওটাকে আবার ফ্রিজে ভরি, তো এই জায়গাটা কি হয়ে যাবে, বরফ জমে যাবে, ঠিক না, ফ্রিজে বললে আবার কি কঠিন হয়ে যাচ্ছে। ঠিক কথাটা ঠিক আছে। তো এবারে যদি আমরা গ্রহণ করলে কি হয়, কঠিন থেকে তরল, তো আর আবার যদি গ্রহণ করি গ্যাসে, গ্যাসে থেকে আবার যদি বর্জন করি তো কি হয়, তরল থেকে আবার, মানে এভাবে সার্কেল চলতে থাকে। ঠিক আছে, এবার এবার আমরা বরফ গলনের নীল তাপ দেখবো। ঠিক আছে, কি দেখবো, বরফ গলনের নীল তাপ। ঠিক আছে, বরফ গলনের তাপ। তা আমি এক টুকরো 1 কেজি বরফ নিলাম। ঠিক আছে, 1 কেজি বরফ নিলাম, এক টুকরো। ঠিক, এবার এটাকে কি করব, আমি প্রথমে তাপ দিব আর তাপ নিয়ে নিব, তাপ দিব আর তাপ গ্রহণ করব আর বর্জন করাবো। ঠিক আছে, প্রথমে তাপ যদি গ্রহণ করাই 1 ডিগ্রি, 1 কেজি বরফে 0 ডিগ্রি সেলসিয়াস তাপ কি করলাম, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ তো 0 ডিগ্রি থাকে, ঠিক না, তো 0 ডিগ্রি সেলসিয়াসে কি করলাম আমরা, তাপ তাপ দিলাম, তাপ দিলাম। তো তাপ যখনই দেবো সেটা কি হয়ে যাবে, গলন হবে, গলতে শুরু করবে, ঠিক না। তো তাপ আমরা যখন গ্রহণ করলাম, তো কত গ্রহণ করেছিলাম, +80 ডিগ্রি, ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম যদি আমরা তাপ গ্রহণ করি, সেটা কি হয়ে যাবে, গলতে শুরু করবে। এবার যদি আমরা -80 ক্যালোরি পার গ্রাম তাপ বর্জন করি, কি করি, বর্জন করলে সেটা কি হয়ে যাবে, কঠিনীভবন হবে, কি হয়ে যাবে, কঠিনীভবন। তো কঠিনীভবন, ঠিক আছে। তো এই যে যখনই এটা গ্রহণ করলো, এখানে কি 1 কেজি 0 ডিগ্রি তাপমাত্রা, কেন, কারণ আমরা নীল তাপ ভাবছি, নীল তাপ কি হয়েছে, কারণ উষ্ণতার পরিবর্তন হয়, নীল তাপে সবসময় কি হয় না, উষ্ণতা পরিবর্তন হয়। যখন আমরা 0 ডিগ্রিতে তাপ দিচ্ছিলাম তখন গলন হচ্ছিল, কিছুক্ষণ পরে আবার দেখছি কি হচ্ছে, 0 ডিগ্রি উষ্ণতায় কি হচ্ছে, তাপ এই কঠিনীভবন হচ্ছে। ঠিক আছে, একই তাপে। তো আমরা যখন বর্জন করছি তো -80 ক্যালোরি দিচ্ছি, আর যখন গ্রহণ করছি তো কত দিচ্ছি, +80 ক্যালোরি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি, বরফ গলনের নীল তাপ। এবার আমরা দেখব কি, বাষ্পীভবনের নীল তাপ কি জিনিস। ঠিক আছে, তো এটা টুকে নাও তোমরা। এবার আমরা দেখব বাষ্পীভবনের নীল তাপ কি, দেখব বাষ্পীভবনের নীল তাপ। ঠিক আছে, জলের বাষ্পীভবন নীল তাপ দেখব, জলের বাষ্প। তো আমরা 1 গ্রাম জল নিলাম, কত, 1 গ্রাম জল। ঠিক, 1 গ্রাম জল নিয়ে আমরা করব। তো 1 গ্রাম জলে আমরা কি করলাম, 1 গ্রাম জল ছিল, তো সেটাতে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে আমরা কত, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত তাপ দিলাম, নীল তাপ কত দিলাম আমরা, নীল তাপ দিলাম +537। ঠিক আছে, এটা যখনই দিব সেটা তখন কি হয়ে যাবে, গ্রহণ করেছে, তো গ্রহণ করলে কি হয়ে যাবে, গ্রহণ যদি তাপ গ্রহণ করে এত ডিগ্রি, তো সেটা কি হয়ে যাবে, বাষ্পে পরিণত হয়ে যাবে, কিসে পরিণত হবে, বাষ্পীভবনে, কিসে, বাষ্পীভবন।
বাষ্পীভবন। ঠিক আছে, আবার যদি 1 গ্রাম জলে 100 ডিগ্রি উষ্ণতায়, ঠিক আছে, 100 ডিগ্রি উষ্ণতায় -37 ডিগ্রি তাপ যদি থাকে, ঠিক, তখন কী হয়ে যাবে সেটা ঘনীভবন। কী হয়ে যাবে ঘনীভবন। তখন কি করছে বর্জন করছে বলে ঘনীভবন হচ্ছে, ঠিক না। এবার আমাদের এর আগেরটা কি হয়েছিল, বরফ গলে নিতে আমরা কি নিয়ে নিয়েছিলাম, এই যে ক্যালোরি, এটা কি আছে ক্যালোরি পার গ্রামে আছে, ঠিক আছে, এককটা কি আছে ক্যালোরি পার গ্রামে। ওখানে আমাদের দেখেছিলাম কি বরফ গলনের নিমতাপে দেখেছিলাম কি ক্যালোরিতে নিয়েছিলাম, তখন আমরা ওজনটা যে বরফের টুকরোটা 1 কেজি নেই, 1 কেজি হবে না, ওটা বরফের টুকরা ওখানে কি হবে আমাদের 1 গ্রামই হবে, ঠিক আছে। কারণ আমরা এটা মাপছি কিসে, আমরা এটা কিসে করছি, আমরা সিজিএসে করছি। ও তোমাদের বলা হয়নি এর একক কি হচ্ছে, নীলতাপের একক হচ্ছে সিজিএস। যদি আমরা নীলতাপের একক দেখি তো সিজিএস এর নীলতাপের একক ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। আর এসআই দেখলে আমাদের কি হচ্ছে সেটা জুল পার গ্রাম, ঠিক, এসআই কি জুল পার গ্রাম। তো আমরা এখন যে আমরা এই যে জলের বাষ্পীভবন আর বরফের গলনের নীলতাপ যেটা বুঝালাম, সেটা আমরা কিসে বুঝালাম, সিজিএস পদ্ধতি বুঝালাম, ঠিক আছে। সিজিএস পদ্ধতি যদি আমরা এত গ্রহণ করি তো আমাদের বাষ্পীভবন হবে, আর বর্জন করলে আমাদেরকে ঘনীভবন হবে। ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের তাপ চ্যাপ্টার। এবার এখান থেকে কিছু কোয়েশ্চিন, ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আসছে, সেটা আমি কী করব, যে পরীক্ষার সময় আমি ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো কী কী কোয়েশ্চিন আসে ইম্পর্টেন্ট এখান থেকে।